জবাব দিতে পারছ না। আরে পাচ্ছি না। আবার বলছো ভালো রান্না করো মনি, ওকে না পাস খেয়ে যাই আমি। আরে ভাই রে ভাই, লাইনে খানা খাইতে হলে আবার অন্যজনকে জবাব দিয়ে খেতে হয়। ওটা সত্যই। তাহলে দেখো এই রান্নার চিন্তায় চমৎকার। যে লোকের পেটে ভাত নাই সে লোক হয়েছে জ্যান্ত মরা। তারপর তাই এই রান্নার বাতাস যার শরীরে লাগে সে কি কাজ করে থাকে? কি কাজ করে? ওরে ভাই এক চোখে ঘুমিয়ে থাকে আর এক চোখে হিট দিয়ে থাকে। কি করে থাকে? হিট দিয়ে থাকে। এক চোখে ঘুমে থাকে আর এক চোখে থেকে শাহজাহান দেখে। এই দূর হতে হবে সোজা 8 বছরের বাচ্চা সেকেন্দার বলা সেই ভোরে আটকের ঘর নামে বাচ্চা সেকেন্দার। বাচ্চা সেকেন্দার কি কাজ করেছিল ভাই? ওরে ভাই কি করেছিল সবাই মিলে দেখবে সে কি কাজ করেছিল। তাই হবে তাই হবে। যাই হোক রুশিয়ার সাবধান, 500 সাল সেকেন্দার রাজদরবারে প্রবেশ করেছে।
আপনিও কি তাই দেখেছেন? হ্যাঁ, আপনি যা দেখেছেন আমি তাই দেখেছি। পিছন থেকে আপনি যখন আমাকে ফেলে চলে এসেছেন, আমি তখন ছুটতে ছুটতে চলে গিয়েছিলাম ওই পাতালপুরে। সেখানে গিয়ে কি দেখেছেন অধিরাজ? এখানে যে দেখলাম বলিরাজ নামে এক রাজা আছে, সেই পাতালপুর সে পুরো দখল করে। তাই আমি তাকে দেখেই চলে আসলাম। আপনি যে সুন্দরী দেখেছেন, যে রমণীকে দেখে আপনি পাগল হয়েছেন, উন্মাদ হয়েছেন, সেই রমণীর গুণে আমি চলে গেছি আপনার জন্য সেই পাতালপুরে গিয়েছে। কিন্তু বলিরাজের যে নামখানা আজ আমি আপনার মুখ থেকে শুনলাম, সেই রাজ্য থেকে বলিরাজ কি আমাদের কখনো কর দিয়েছে? না জাহাপনা, সে বলিরাজ কখনো কর দেয়নি। কিন্তু ওই রমণীকে পেতে হলে এই করটাকে আমাদের মুখ্য মাত্র করে মেনে নিতে হবে। এটাই সবচেয়ে উত্তম প্রস্তাব জাহাপনা। তবে আপনি একটি কাজ করুন, এই নিন একখানা পত্র। এই পত্রখানা নিয়ে ছুটে যাবেন সে পাতালপুরে। বলিরাজের সম্মুখীন হয়ে বলবেন, সে চাই যদি করে বন্ধুত্ব তাহলে করবেন আলিঙ্গন, আর যদি করে অস্বীকার তিনি ওই ঘোষণা করবেন যুদ্ধ। আর বলতে হবে না জাহাপনা, আপনার সব আদেশ আমি মাথা পেতে আগামীকাল সূর্য উদয়ের সঙ্গে ওই পাতালপুরে রওনা হয়ে যাবেন, কেমন? এটাই আপনার আদেশ আমি পালন করবো জাহাপনা। তবেই আমি অন্তঃপুরে চলি। হঠাৎ করে নিশীদের নিদ্রা বিশেষ হয়েছিলাম পালঙ্ক মাঝে। হঠাৎ করে যেন কি আমি একটি কুস্বপ্ন দর্শন করলাম আর ছুটে এলাম রাজ্য মাঝে। তবে আমার মন্ত্রী মহাশয়ের কাছ থেকে জেনে দেখি আমার রাজ্যের কি খবর। কোথায় কোথায় মন্ত্রী মহাশয়? জয় হোক মহারাজা, জয় হোক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মহারাজের জয় হোক। মন্ত্রী মহাশয় বলুন মহারাজ। গিয়েছিলাম রাজ্য ভ্রমণে, 3 বছর পর আবার এসেছি রাজ্যে ফিরে। তবে আমার রাজ্যের প্রজাগণকে কেমন আছে? মহারাজ, আপনার রাজ্যের প্রজাগণ অনেক শান্তিতে অনেক সুখেই বসবাস করছে মহারাজ। তবে সুন্দর কথা। আমি খুব পরিশ্রান্ত, তবে আমি একটু ভিতর কক্ষে যাচ্ছি। আপনি একটু কড়া পাহারায় নিযুক্ত থাকুন। যান। জয় হোক হরি বল। আমি কঠোর পাহারা দিই। এটা কি বলে রাজের দরবার? হ্যাঁ, এটাই বলে রাজের দরবার। কিন্তু আপনি কি? আমি এসেছি ভৈরবনগর থেকে বাদশা শাহ ছেলেদার অধিরাজ মহারাজের সাথে সাক্ষাৎ করতে। তাহলে আপনি এখানে দাঁড়িয়ে থাকুন, আমি মহারাজের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। মহারাজের জয় হোক। মহারাজ, ভৈরবনগর থেকে বাদশা শাহ ছেলেদার উজির এসেছে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। বাইরে অপেক্ষা করছে মহারাজ। হ্যাঁ, তাকে সম্মানের ভিতরে প্রবেশ করতে। চলে আসুন উজির। নমস্কার মহারাজ। হ্যাঁ, নমস্কার। উজিরে আজম কি হে তো আগমন, আগে আসন গ্রহণ করুন। আমি আসন গ্রহণ করতে আসিনি, আমি এসেছি আমার বাচ্চা পত্র দিয়েছে, এই দিন একখানা পত্র। মন্ত্রী মহাশয়, মহারাজ পত্রখানা সুন্দর করে পাঠ করে আমাকে একটু শোনান। তাই করছি মহারাজ। এ মহারাজ, মহারাজ এখানে দেখতে পাচ্ছেন মহারাজ, এখানে লেখা আছে আপনি বাদশা শাহ সেকেন্দারকে আজ থেকে 3 বছর হলো কোন রাজকর দেননি। তাই উজির সাহেবকে পাঠিয়েছেন এই 3 বছরের যত কর হয়েছে এই উজির সাহেবের কাছে সসম্মান ভাবে পৌঁছে দিতে বলেছে মহারাজ। এখানে তাই লেখা আছে। বাদশা শাহ সেকেন্দার, বাদশা শাহ সেকেন্দার, উজির আজম, তুই যে হস্তে নিয়ে এসেছো পত্র, এই হস্তে নিয়ে যাবে নির্দেশে বাদশা শাহ সেকেন্দার করে। আমি রাজকর দেবো কি করে? আমি একজন হিন্দু রাজা, এ পর্যন্ত কাউকে কর দেই নাই। আর হিন্দু রাজা হয়ে কি করে ভাবলে আমি একজন মুসলমান সাথে কর দেবো? আমি তোমার দরবারে এসেছি বলে তুমি আমাকে যে অপমান করলে, কিন্তু এই অপমানের কথা তো আমি ভুলে যাব না। আবার আমি আসবো বলিরাজ, আর তোমাকে এই অপমানের প্রতিশোধ একটু একটু করে আরে আরে
উজির সাহেবকে যেভাবে দেখে অপমান করেছি এই কথা বাচ্চা সাথে কাছে বলবে বলা মাত্র আমার রাজ্যে একটা ঘোষণা করতে পারে তবে খুব সাবধান আপনি শূন্য সামন্তরের চতুর্দিক বেষ্টন থাকুন একটি শত্রুপক্ষ যেন আমার রাজ্যে প্রবেশ না করতে পারে খুব সাবধান ভাববেন না মহারাজ ভাববেন না আমি প্রয়োজন করে বাংলাদেশের মাটি থেকে চলে যাব আমেরিকা দাঁড়িয়ে থাকে আমি গোলাবারুদের ব্যবস্থা করব এমন মন্ত্রী না হলে কি আমার রাজ্য রক্ষা পায় হরে কৃষ্ণ মহারাজ উজির সাহেব আপনি হয়তো আমার কথা ভুলে গেছেন আমি হইলাম এই পাতালপুরের সেনাপতি আমি বেঁচে থাকতে এখানে কিছুতেই হতে দেওয়া যাবে না এখানে আমি চলে যাব সেই কোথায় আমেরিকা খোলা ভারত যত আছে লাগে আমি নিয়ে আসবই একে একে 3 দিন গত হয়ে গেল উজির আজমকে পাঠিয়েছি পাতালপুরে কর আদায় করতে কিন্তু সে কর নিয়ে ফিরে আসছে না সালাম কি উজির আজম আপনি বলুন পাতালপুরে কি সংবাদ পাতালপুরের সংবাদ ভালো না যাবো না তার কারণ উজির আজম এটা জবাব দিতে অস্বীকার করছে অস্বীকার করার সঙ্গে সঙ্গেই আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছি এরপরে এভাবে নীরবে দাঁড়িয়ে থাকলে চলবে না উজির আজম যান সাধারণ সৈন্য বাজান ডঙ্কা এবার আমি অগ্নি ভুলঙ্গের মতো জ্বলে উঠতে চাই আর বলি রাজকে বুঝিয়ে দিতে চাই আগামী 14 সালে 10,000 সেনা সৈন্য সাহায্যে সজ্জিত করবেন এবং ওই পাতালপুরে নিক্ষেপ করার ব্যবস্থা করবেন আমি নিজের যুদ্ধে সামিল হতে চাই আপনি আমার জন্য রণসাজের ব্যবস্থা করে রাখুন তুমি আমাকে যে অপমান করেছো প্রমাণ আমি ভুলে যাইনি কারণ আমি আসছি বলে রাজ এবং আমার এই অপমানের প্রতিশোধ তোমাকে আমি একটু একটু করাই হারে হারে বুঝে দেবো বলে রাজ হারে হারে বুঝে দেবো আমি লোক মুখে শুনতে পেয়েছি আমাদের রাজ্যে বলে আক্রমণ করবে কারা তো বড় সাহস আমি বেঁচে থাকতে আমাদের রাজ্যে আক্রমণ করবে দেখা যাবে কে আছে আমাদের রাজ্য আমি বেঁচে আছি দেখা যাবে কে আসে তোমরা স্বেচ্ছায় কর দিয়ে দাও আপনারা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও উজির সাহেব ভালোই বলছি এখান থেকে বের হয়ে যান আর যদি আমি চিনগান একবার রেগে উঠি আকাশে হয়ে যাবে তাই বলছি বেশ বাজে বলো হে আমি দেখতে চাই কার বাপে কত যুক্তি করে তো ভাই বলছিলাম कैसे सावधान भाई कैसे में सावधान যুদ্ধ না করলে হয় না যুদ্ধ না করলে না তোমার মনে খুব শক্তি দান একটু দেখতে চাই আমেরিকান থেকে সম্মান এনেছো গোলাবারুদ এনেছো এবার একটু দেখিয়ে দেই উজির সাহেব তাহলে ভারত করে বলুন ওরা দেখা যাবে কার বাহুতে কত শক্তি করেছে ধরো কোথায় কোথায় বলে আজ খামোশ আমার রাজ্যে আমার যুদ্ধের ঘোষণা এত বড় সাহস বুঝতে পেরেছি বিপিনিকার কথা কথা শুধু বলবার কারণ উজির সাহেব তুমি আবার এসেছো আমার রাজ্য মাঝে বুঝেছি তোমার মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হয়ে যাও বেশ বাজাও রণভেরি আমিও দেখতে চাই কার বাহুতে কত শক্তি করে দাও
কোথায়? এখন বুঝবো আমি বাদশাহ শাহ সেকেন্দার সাথে আমার যেটা থেকে আমার মূল উদ্দেশ্য। বাদশাহ শাহ সেকেন্দার তোমার সম্মুখে হাজির হয়েছে। বলো তুমি শের শাহ বন্ধুত্ব করবে কিনা? হ্যাঁ, আমি বন্ধুত্ব করতে তো প্রথমে আমি বন্ধুত্ব করতে পারবো না। তুমি এসেছো তখন কারণ শক্তির পরিচয়টা দাও, তারপর দেখো। তাহলে তুমি আমার সাথে অস্ত্রের মোকাবেলা করতে চাও? হ্যাঁ, দেখো কার বাহুতে শক্তি রয়েছে ধারণ। বৃদ্ধ বয়সে এখনো তোমার যুদ্ধের স্বাদ রয়েছে। এবার মিটেছে সে যুদ্ধের স্বাদ। ভালো ভালো, তুমি রাজকার দিয়ে আমাকে আনন্দিত করবে কিনা? বার্ধক্যকাল, বয়স এখন শেষ। এই বয়সে আমি আর যুদ্ধ করবো কত? যুদ্ধ বহুবার করেছি, বহুবার আমি জয় হয়েছি। আজ আমি যৌবনকালে যদি তোমাকে পেতাম তাহলে বুঝতে পারতাম তুমি কত বড় যোদ্ধা হয়েছ। যে বয়স তোমার কালে খেয়েছে সে বয়স কি আর কখনো কল্পনাই করে না। তাহলে বলো তুমি রাজকার দেবে কিনা? না না, কোথায় কোথায় উজিরে আছো? উজিরে আছো বন্দি করলে গর্বিত রাজাকে আর এতটাই চাবুকের আঘাত করবেন যেন ওই চাবুকের আঘাতে ওই রাজের পৃষ্ঠক্ষত বিক্ষত হয়ে ওই উচ্চ মাথাটা এই ধুলির সাথে মিশে থাকে। সহায় করা বলা বলে তুমি স্বেচ্ছায় কাজ দেবে কিনা? বলিরাজ, তুমি হাতে চাবুক নিয়ে এসেছো বলিরাজকে ভয় দেখাতে? না না, বলিরাজ কখনো ভয় পায় না, রক্ত দিতে দ্বিধা করে না, মুখ দিতে দ্বিধা করে না, কিন্তু সে ডালের মতো মাথা নত করবে না কখন। না বলিরাজ, আমি জানি তুমি যাবে বাদশাহ নদীর ছেলে, কিন্তু তোমাকে রাজ্য দিয়েছিল আর দিয়েছিল সাংঘাই কাজ মন্ডল। তাই তোমার এই ঘটনার আমার কাজ আমি করতে চাই না। আমার খুলে গেল, আমি তোমাকে দেখতে চাই তোমার বাহুতে কত শক্তি ধারণ করেছো। হ্যাঁ হ্যাঁ, তুমি বুঝি আমি উজিরে চাকরি করেছি, কিন্তু আজ যার হাতের কাজ মতো